আইনি জটিলতার জন্য আপনারা কেন টাকা খরচ করে লয়ার রাখছেন না? সরকারের কাছে প্রশ্ন করতে চাই, সাথে সাথে জনমানুষের কাছে এটা জানাতে চাই, এই সরকার সমস্যার সমাধান তো দূরের কথা, এই সরকারের আমলে যে অর্গানাইজ হয়েছে, যে দুর্নীতি হয়েছে, যে মেধা বিক্রি হয়েছে, মেধা চুরি হয়েছে, এই চুরিটাকে আটকানোর জন্য জনগণের কোটি কোটি টাকা খরচ করে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে যাচ্ছে এক কথায় চোরেদেরকে বাঁচানোর জন্য। যে সরকার চোরেদেরকে বাঁচানোর জন্য, আমাদের মেধাকে যারা চুরি করেছে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আইনি লড়াই করছে, সেই সরকারের এই সরকারের থাকার যোগ্য নয়। দুঃখের বিষয়, এমপি এমএলএ এর ক্ষেত্রে রাইট টু রিকল নয়। যদি রাইট টু রিকল থাকতো, আমার মনে হয় এই আজকের দিন আমাদের দেখতে হতো না বাংলার জনগণ এদেরকে উপরে বঙ্গোপসাগরে ফেলে দিত। রাইট টু রিকল নয়, তাই ধৈর্য ধরতে হবে। আমি ভরসা করছি বাংলার জনগণের কাছে, 2026কে পাখির চোখ করুন। 2026-এ আমাদেরকে পশ্চিম বাংলার মসনদে মুখ্যমন্ত্রীর চেয়ার থাকলেও আমরা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি, কিন্তু সেই সিটে আমরা তাকে বসতে দেব না, বসতে দেব না, বসতে দেব না। এই শপথ আমাদেরকে নিতে হবে। আইএসএফ ঠিক করে দেবে 2026-এ মুখ্যমন্ত্রীর মসনদে কে বসবে। আর বিজেপি তৃণমূল যে বিজেপি তারা ঠিক করে নিন প্রধান বিরোধী দল নেতা কি হবে। শুভেন্দু অধিকারী হবে, দিলীপ ঘোষ হবে, সুকান্ত মজুমদার হবে, না পিসি ভাইপো হবে। ওদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা প্রয়োজনে আপনার নাক ঘুরে গিয়ে ওনারা করে নিন। বাংলার মানুষ জমা দেওয়া দিয়ে প্রস্তুত আছে। রাইট টু রিকল থাকলে এই সরকারের এই দিন আমাদেরকে দেখতে হতো না, এই সময় আমাদেরকে ঝেলতে হতো না। যতটুকু আমরা ঝেলছি, আমি বলবো আগামী 2026-এ আমরা পাখির চোখ করব, এই সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিতাড়িত করব। তবে 2024-এ আমি আবারও বলছি, আমি তো ডায়মন্ড হারবার সিটে কনসেন্ট্রেট করেই রেখেছি। আমাদের বিশ্বজিৎদা বললেন ডায়মন্ড হারবারে পরাজিত করে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা বিজয় উৎসব করব। আমার অনুমোদন নাই, আপনারা নিশ্চয়ই জানেন আমি লড়াই করতে প্রস্তুত আছি। এখন আমি নমিনেশন জমা করিনি, তাতেই দেখছি কালীঘাট থরথর করে কাঁপতে শুরু করেছে। তাতেই বলছে কি বিধবা ভাতার বার্ধক্য ভাতা শুরু হয়েছে। আজকে বছর হয়ে গেল, 12 বছর পরে, প্রায় 9 বছর পরে ঘুম জেগেছে। আমি যদি নমিনেশন করি তাহলে পিসি ভাইপোর কি হবে বোঝাই যাচ্ছে। তবে একটা কথা বলে রাখি, 2024-এ ভাইপোকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো, কাশফুলের বালিশ তার পিসি তৈরি করবে, বিক্রি করার জায়গা করে দেবো। আর সাথে সাথে 2026 সালে নবান্নের 14 তলা থেকে তাকে নামিয়ে ঢপের দোকানের মালিক বানিয়ে দেবো। চপের দোকানের নয়, ঢপের দোকানে একটার পর একটা ঢপ দিয়ে যাচ্ছে। বলছে মেটিয়াপুরিতে কি টেক্সটাইল হাব করে দিয়েছে। আমার মেটিয়াপুরিতে কিছু উস্তাকার বন্ধুদের সাথে যোগাযোগ আছে, আমি ফোন লাগিয়েছি, হয়তো নতুন করে কিছু উদ্বোধন করলো নাকি। তারাও বললো এটা দিদির অত নম্বর ঢপ। তো ঢপের দোকানের আগে মালকিন বানিয়ে দেবো, এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা খোলা। আমরা গণতন্ত্র রক্ষা লড়ে এসেছি, আর আমাদেরকে কিভাবে দমন পীড়ন করা হচ্ছে, অন্যায়ভাবে আমাদের কর্মীদেরকে কিভাবে ডিস্টার্ব করা হচ্ছে আমরা ভুলে যাচ্ছি না। আমি কর্মী বন্ধুদেরকে বলবো, আবারও বলছি, হাওতাশার কোনো জায়গা নয়। যে রাস্তায় আমরা হাঁটছি, আজকে হয়তো কাটা বিছানো আছে, তারপরে যে আগামীতেও কাটা বিছানো থাকবে, এটা মোটেও ভাববেন না। আজকে আমরা একটা খারাপ সময় পার করছি, আগামীতে এই খারাপ সময় থাকবে, এটা মোটেও ভাববেন না। আগামীতে অবশ্যই আমাদের ভালো আছে, আমাদের কল্যাণকর 9 দিন আসছে, সেটা আমরা অপেক্ষা করছি। আমরা যখনই সরকারকে প্রশ্ন করছি কি বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন নাকি বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন করেছিল, সে প্রশ্ন করেছিলাম আমরা। বিধানসভায় যে কোশ্চেন গুলো জমা দেওয়া হয়, যতক্ষণ না পাবলিশ হয় সেই প্রশ্ন সম্পর্কে বলা যায় না। কিন্তু দুঃখের বিষয়, এমন কিছু কোশ্চেন জমা দিয়ে আছে আইএসএফ এর পক্ষ থেকে তথা সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক জমা দিয়ে রেখেছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার এদের সৎ সাহস নেই, হয়তো সেটাকে বাইপাস করে দেয়। এই মর্মে প্রশ্ন জমা দিয়ে আছে এই বাণিজ্য সম্মেলনে। তবে আমি মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করেছিলাম, দেখেছিলাম গত বছরে
বাণিজ্য সম্মেলনের শেষে বলেছিল অত হাজার কোটি টাকা ইনভেস্ট করবে বলে তার খসড়া দিয়ে দিয়েছিল। আমি এবছর মিডিয়ার মাধ্যমে, যারা সামনে বন্ধুরা আছেন আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানতে চেয়েছিলাম বিগত বছরে যে প্রমিস করেছিল সেই প্রমিস অনুযায়ী শিল্পপতিরা, উদ্যোগপতিরা কত টাকা কোন কোন জায়গায় ইনভেস্ট করেছে এবং ইনভেস্টের ফলে বাংলার কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে এবং বাংলার কত রাজস্ব এসেছে তার ডেটাটা দেওয়া হোক। আমি তো একদম নিশ্চিত ছিলাম সে ডেটা দেবে না, কারণ সাথে আরেকটা কথা বলেছিলাম, গত বছরে এই শিল্প সম্মেলন করতে গিয়ে এই মৎস্যের নামে, আমি মনে করি এটা মৎস্য ছাড়া আর কিছু নয়, জনগণের ট্যাক্সের টাকাকে উচ্ছন্নে দেওয়া হচ্ছে। এই মৎস্যের নামে একটা খাবারের প্লেট ৩,৫০০, ৪,৫০০ বিভিন্ন ক্যাটাগরির খাবারের প্লেট ছিল, সেইগুলোর জন্য কত কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার তারও ডেটা দেওয়া হোক। দিনের শেষে হয়তো যদি ডেটা তারা দিত দেখা যেত এটাই যে টাকাটা খরচ করেছে রাজ্যের পক্ষ থেকে শিল্প সম্মেলনটা করতে গিয়ে তার অনেক কম অংশ টাকা ইনভেস্ট হয়েছে আমাদের রাজ্যে। আমাদের রাজ্যে ইনভেস্ট কিভাবে হবে? ওই দিনটি আমাদের রাজ্য থেকে শিল্পপতিরা মুখ ফিরিয়ে নিয়েছিল, যেই দিনকে টাটাকে রাজ্য থেকে বিতাড়িত করেছিল। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মমতা ব্যানার্জির স্নেহ ধন্য অনেক বড় বড় উদ্যোগপতি শিল্পপতিরা আছে, তারাও বাংলাতে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে, ইনভেস্ট করতে চাইছে না, কারণ কিছু মমতা ব্যানার্জির দামাল ভাই ভাইপোরা আছে যাদের তোলাবাজির কারণে বাংলা থেকে শিল্পপতিরা চলে যাচ্ছে। তো এদের হাত থেকে বাঁচতে গেলে, বাংলায় শিল্প আনতে গেলে মমতা ব্যানার্জিকে সর্বপ্রথম বাংলা থেকে বিতাড়িত করতে হবে। তাই বন্ধুগণ আবারও বলবো, রাইট টু রিকল নয়, আমাদেরকে ভোটের মাধ্যমে এদেরকে বিতাড়িত করতে হবে। বিতাড়িতের প্রথম স্টেপ হবে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে এদেরকে প্রতিহত করতে হবে, বিজেপি এবং তৃণমূলকে একইভাবে হারাতে হবে এবং 2026 নির্বাচনে সম্পূর্ণরূপে বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলের বিদায় ঘন্টা বাজিয়ে দিতে হবে। এটা আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আর যদি আমরা দায়িত্ব না নিই ওই রকম হবে। রায়গঞ্জে তৃণমূলের যে নেতারা আছে আমরা ভেবে পাচ্ছি না তাদের মুখে কি তারা কুলুপ এঁটে রেখেছে। এমস তো রায়গঞ্জে হওয়ার কথা শুনেছিলাম, যেখানে হয়েছে আরো হোক আমরা চাইবো, কিন্তু রায়গঞ্জের অর্থ এলাকা তৃণমূলের নেতাদের মুখে কুলুপ কেন, তারা কেন কথা বলছে না? একটা এমস রায়গঞ্জে থাকলে সেখানকার রোগীদেরকে এখানে আসতে হতো না, স্বাস্থ্য ব্যবস্থার ঐতিহাসিক বিপ্লব ঘটে যেত। কিন্তু কি দেখলাম, রায়গঞ্জে এমস হলো না। তারপরে যে কেন্দ্র সরকারকে ডিমান্ড করা, প্রেসার ক্রিয়েট করে এখানে নিয়ে আসা, কোন সরকারের সদিচ্ছা নাই। সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থার অনেক বড় বড় কথা বলেন শিক্ষামন্ত্রী, যখন সেন্ট্রাল ইউনিভার্সিটির কোথায় সেই আমলে ছিল এই 12 বছরের একটা আমাদের রাজ্যে আনতে পারলো না। আমাদের প্রশ্ন এখানে, আমরা যখন এই ডিমান্ড গুলো করি, আমরা যখন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের, পরিযায়ী শ্রমিকদের কথা বলি, তখনই আমাদেরকে ডেকে দেওয়া হয়। যখনই আমরা অধিকারের কথা বলি তখনই আমাদেরকে ডেকে দেওয়া হচ্ছে হয় আপনার বিজেপির দালাল, নাহলে মুসলমানদের দল। কিন্তু আমাদের বন্ধুগণ, আমাদের লক্ষ্যে আমাদেরকে নিয়োজিত থাকতে হবে। আমরা যদি আমাদের লক্ষ্যে অবিচল থাকি তাহলে আমরা আমাদের লক্ষ্যে পূরণ হতে পারবো। কোনো কনফিউজ রাখার জায়গা নয়। আজ হয়নি কাল হবে, কাল হয়নি পরশু হবে, আগামীতে হবে। এই শপথ আমাদের নিতে হবে যে একদিন আমরা করব এবং আমাদের যে লক্ষ্য সমাজ ব্যবস্থা পরিবর্তন করব, এটা আমাদের বলতে হবে। সময় স্বল্প, অনেক কিছু বলার ছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে প্যালেস্টাইন ইসরায়েলের লড়াই থেকে শুরু করে সমস্ত বিষয়ে যেভাবে আমাদের ভারত সরকার যে বিদেশ নীতিকে বিসর্জন দিয়ে কোন এক অগ্রাসন শক্তির পাশে দাঁড়াচ্ছে, সেটাকে আমরা মেনে নিতে পারি না। শেষের সময়, কোর্ট নির্ধারিত সময় আর 4 মিনিট আছে, শেষ কথা বলি। মমতা ব্যানার্জি মহাশয়া বলেন রাজ্যের অর্থনৈতিক অবস্থা দোলনিতে, হসপিটালে বেড নাই কেন, ভাঙড়ে হসপিটালগুলোকে উন্নত মানের করার যখনই কথা বলি অর্থের দুরবস্থার কথা বলি। সরকারি কর্মচারীদের ডিএর কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে, স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়নের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে, শিক্ষক নিয়োগের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে। আমি আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, যদি আপনি রাজ্যের ভালো চান, নওশাদ সিদ্দিকীকে আগামী 6 মাসের জন্য অর্থ দপ্তরটা দিয়ে দিন, রাজ্যের অর্থনৈতিক অবস্থা আমি পরিবর্তন করে দেখিয়ে দেব।
নির্দ্বিধায় বলছি, যদি অর্থনৈতিক দুরবস্থা পরিবর্তন না করতে পারি, রাজনীতি করাই আমি ছেড়ে দেবো। যেদিন দায়িত্ব দেবেন তার পরের দিন থেকে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারের ডিএর ব্যবস্থা করে দেবো, এবং যে কটা সমাজ কল্যাণমূলক প্রকল্প চলছে একটাও বন্ধ হবে না, সবটাই চালাবো। তাই বলছি, মমতা ব্যানার্জি যদি সদিচ্ছা থাকে, নওশাদ সিদ্দিকীর হাতে রাজ্যের অর্থ দপ্তরটা মাত্র 6 মাসের জন্য তুলে দিক, যে হয় কি হয় না দেখিয়ে দেবো। আমাদের রাজ্যের সম্পত্তি আছে, দেশের অনেক সম্পত্তি আছে, চুরি হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি তার ভাই বোনের নেতৃত্বে সম্পত্তিগুলো চুরি হয়ে যাচ্ছে। চুরি আটকালেই শিক্ষা কেন্দ্রে যেমন মান উন্নয়ন হবে, চক রাস্তার যেমন পৌঁছে যাবে, হসপিটালে বেডও পৌঁছাবে, নতুন নতুন চাকরি হবে, এবং সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারের ডিওর ব্যবস্থা করা যাবে। আমি আবারও চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জি মহাশয় যদি রাজ্যের ভালো চান, সরকারি কর্মচারীদের ভালো চান, আমার জনসাধারণের ভালো চান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এক কথায় বাংলার অর্থনৈতিক, বাংলার জনগণের আর্থসামাজিক মান উন্নয়ন চাই, আগামী 6 মাসের জন্য আমার হাতে অর্থ দপ্তর তুলে দিয়ে এই অর্থনৈতিক চাকা আমূল পরিবর্তন করে দেখিয়ে দেব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। কর্মী বন্ধুদেরকে বলবো, আপনারাই আমাদের আবেগ, আপনাদেরকে আমরা উপেক্ষা করতে পারি না, কে আসবে কে যাবে, সেই জন্য আমরা গুটি কয়েক মানুষকে নিয়ে প্রোগ্রাম করেছি। আইএসএফ এর চিন্তা ভাবনা যেমন কোর্টের ছোটদের কাছে উজ্জ্বল থাকবে, বাংলার জনগণের কাছে উজ্জ্বল থাকবে। সকলে ভালো থাকবেন। আবারও আমাদের দলের প্রাণ পুরুষ পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান।